কে নমস্কার। আমরা আজকের এই পুণ্য দিনে স্বাধীনতা, স্বামী বিবেকানন্দ এবং শ্রী অরবিন্দ এই রকম জায়গায় থাকব। যারা প্রথম থেকে রয়েছেন তারা নিশ্চয়ই শুনেছেন, একটু আগে অধ্যাপক অরিজিৎ সরকার বলেছেন। আর ইতিহাস আমার বিষয় নয়, ইতিহাসের বিশেষজ্ঞ মানুষ সামনে রয়েছেন মাননীয় ব্রহ্মময় বাবু, অন্যান্য বিদগ্ধ মানুষেরা রয়েছেন, তাদের সকলকে নমস্কার জানাই। নমস্কার শব্দটার ওজন কত আমি জানি না, কিন্তু আমরা এই প্রেক্ষাগৃহে যারা রয়েছি তাদের থেকে অনেক অনেক কম বয়সের যেসব ছেলে এবং মেয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্যে নিজেদের শরীরকে ছিন্ন ভিন্ন হতে দিয়েছেন হাসি মুখে, তাদের ক্ষেত্রে মনে হয় নমস্কার, শ্রদ্ধা, প্রণাম এই সমস্ত শব্দ দাঁড়িপাল্লায় যদি একসঙ্গে বসানো যায় তাহলেও কম পড়ে যাবে। ওদের আত্মদানের জায়গাটা এতটাই ভারী, এতটাই গুরুত্বপূর্ণ। মেদিনীপুরের বিরাট ইতিহাস রয়েছে স্বাধীনতা সংগ্রামের। আমি ইতিহাসের ছাত্র না হলেও সকলেরই মতো নিশ্চয়ই এই ইতিহাসে, মেদিনীপুরের ইতিহাস, সারা ভারতবর্ষের বিপ্লব আন্দোলনের ইতিহাস, তাতে আমাদের অধিকার আছে, আমাদের অংশগ্রহণের সঙ্গত কারণ আছে, সেই ইতিহাসে আমাদের আনন্দ পাওয়ার আছে, তরতাজা প্রাণ শেষ হয়ে যাওয়ার কারণে দুঃখ পাওয়ার আছে। এই আনন্দ বেদনায় মাখামাখি যে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস, সেইটা কোনো ইতিহাসের ছাত্র বা শিক্ষকেরই শুধু অপেক্ষা রাখে তা নয়। যেমন জল, যেমন অক্সিজেন, সেই রকমই এই ইতিহাস আমাদের সকলের জীবনের খুব দরকারি রসদ। এই ইতিহাসটা আমরা ভুলে যাই তার কারণ আমাদের পড়ানো হয় না সেইভাবে। বইতে সবই আছে, কিন্তু আমার মতো যারা ক্লাস 10 অবধি ইতিহাস পড়েছি, অথবা যাদের এই বিষয়টা লেখাপড়ার মধ্যে আছে, সকলের ক্ষেত্রেই আশা করি আপনারা অমত করবেন না যদি বলি যে আমাদের ইতিহাসটা বড্ড একপেশে। সাহেবদেরকে এমনভাবে দেখানো আছে, অত্যাচারী শাসকদের এমনভাবে গ্লোরিফাই করা আছে, যেখানে সাধারণ মানুষ যে কষ্ট পেয়েছে, চোখের জল ফেলেছে, নিকটজনকে অত্যাচারিত হতে দেখেও কিছু করতে পারেনি, হাত পা বাঁধা বলে, সেই ইতিহাস প্রকাশ্যে আসে না। কেউ হয়তো ভাবেন যে এসব আবার লিখবো, ছেলেমেয়েরা মুখস্থ করবে, পরীক্ষায় লিখবে, এই অত্যাচারের কথাটা তার লিখে দরকার নেই। তার থেকে লর্ড অমুক তার কথা লেখা যাক, লর্ড কার্জন, বেশ শুনতে ভালো, কার্জন, এর সঙ্গে যেন গর্জনের সম্পর্ক আছে, কিন্তু অত্যন্ত নিম্ন শ্রেণীর একজন মানুষ। আমাদের দুর্ভাগ্য যে তাকে লর্ড বলে মুখস্থ করতে হচ্ছে। হি ইজ নট আ লর্ড, হি ইজ আ ভিলেন। কিন্তু আমাদের ইতিহাস এইভাবে করে আমাদেরকে কি বলে, মুখস্থ করা বা গলাধঃকরণ করা বলে। আমাদেরকে গিলতে হয়েছে। সেটা যে বলছে তারও দায়িত্ব, যারা এই ইতিহাস লিখেছেন তাদেরও দায়িত্ব, যারা জনসাধারণের মধ্যে ওই ইতিহাস প্রচার করেছেন তাদেরও দায়িত্ব, যে ঠিক জায়গাটাকে, ঠিক আঙ্গিকে, ইন দ্য প্রপার পার্সপেক্টিভ আমরা সেটাকে দিতে পারিনি। তাই আপনাদের মতো সুধীবৃন্দের কাছে আমার লেকচার দেওয়ার ঠিক ব্যাপারটা নয়, উপলক্ষ নয়, বরং মনের এই দুঃখ এবং এই রকম একটা সুন্দর দিনে ওই ইতিহাসকে স্মরণ করার আনন্দ, এইটাকে আমরা শেয়ার করে নিতে পারি। সেই জন্যই আগামী আধ ঘন্টা 40 মিনিট আপনাদের কাছে কথা বলা। সেখানে একটু শুনে নেব, ভেবে নেব যে আমাদের স্বাধীনতা সংগ্রাম কোন দিকে এগিয়েছে, শুধু খেয়াল রেখে যে সেটা একটা
ইতিহাসের ক্লাসের মতো যাতে না হয়, ক্লাসের নিজস্ব গুরুত্ব আছে, কিন্তু এখানে আমরা একটু গল্পের মতো করে বুঝে নিতে চাইব। ইংলিশে বলে যে ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, যে গল্প কি, বাস্তব গল্পকে কোথাও কোথাও হার মানিয়ে দেয়। স্বাধীনতার বাস্তব সত্যি সত্যি গল্পকে হার মানিয়ে দেয় তার বহু বর্ণের অদ্ভুত উদ্ভাসে। 1857-এ সিপাহী বিদ্রোহ হলো, এখনকার দিনে লোকে বলে ভাইরাল হয়ে যাওয়া। সিপাহীদের মধ্যে একটা জিনিস ভাইরাল হয়ে গেল, এমনিতেই সিপাহীদের মধ্যে অনেক অসন্তোষ ছিল যে ব্রিটিশ প্রভুদের অধীনে তাদের প্রমোশন হচ্ছে না ঠিক মতো, তারা নিজেদের ধর্মকর্ম পালন করতে পারছেন না, কি হিন্দু কি মুসলমান। আর সেইখানে ভাইরাল হয়ে গেল যে ওই যে টোটার মধ্যে এমন কিছু আছে, টোটার দাঁত দিয়ে ওটাকে ছিঁড়তে হতো, ওর মধ্যে এমন কিছু আছে যাতে হিন্দুরও ধর্ম যাবে মুসলমানেরও ধর্ম যাবে। এইটি যখন ভাইরাল হলো, ছড়িয়ে গেল, তখন সিপাহী বিদ্রোহ আগুনের লেলিহান শিখার মতো বিস্তৃত হয়ে গেল উত্তর এবং মধ্য ভারতে, তারপরে অন্যান্য জায়গায়। ছোট্ট ছোট্ট করে দেখছি সাহেবদের 200 বছরের শাসনের ইতিহাস, কিন্তু 1857 থেকে এই স্বাধীনতা সংগ্রাম দানা বাঁধতে আরম্ভ করে ওই সিপাহী বিদ্রোহ। তার আগে সাঁওতাল হুল বিদ্রোহ, বিরসা মুন্ডা প্রমুখের নাম অবিস্মরণীয়, কিন্তু দানা বাঁধছে সিপাহী বিদ্রোহের সময় থেকে। 1885-তে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হলো। আমার ওই বক্তৃতার মধ্যে বিরাট ভুল হয়ে যাবে যদি মনে হয় যে আচ্ছা ইনি কোনো রাজনৈতিক দলের কথা বলছেন বা সেই দলের ভালো মন্দ বলছেন, তা নয়। এখন যদি আমি ভাবি কংগ্রেস তার প্রতিপক্ষ, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ দ্য কংগ্রেস দ্যাট ওয়াজ এস্টাবলিশড ইন 1885 ইন ম্যাটার্স অফ স্পিরিট, যে তখন দেশের জন্য কিছু করতে হবে। এখন যেমন ভোট রাজনীতি তার ভালো মন্দ নিয়ে আছে, সেটার সঙ্গে আমরা গুলিয়ে ফেলবো না। 1885-তে যে কংগ্রেস প্রতিষ্ঠিত হলো সেইটার যেমন ভালো দিক ছিল যে দেশীয় রাজারা সব আলাদা আলাদা আছে এরকমভাবে না ভেবে ভারতবর্ষের মানুষ এই কংগ্রেসের পতাকা তলে সমবেত হবে, তেমনি একটু মন্দ মন্দ দিক হচ্ছে যে সমাজের উঁচু শ্রেণীর মানুষদের নিয়ে, এলিট লোকেদের নিয়ে এই কংগ্রেস গঠিত হলো। একটু পরেই শ্রী অরবিন্দের কথায় আসবো, যিনি এইটার বিরুদ্ধে জোরদার প্রতিবাদ করেছিলেন যে কংগ্রেস শুড রিচ আউট টু দ্য মাসেস, শুধু এলিটের মধ্যে থাকবে কেন। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, অরবিন্দ, সুব্রমণ্য ভারতী, চিদম্বরম পিল্লাই, ভগিনী নিবেদিতার মতো বড় বড় মাপের মানুষ যারা কি স্বাধীনতা সংগ্রামে কি অন্যত্র, যেখানে তারা নজর দেবেন সেখানেই সোনা ফলবে, এই ধরনের মনীষী, আমরা আর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করব না, এই ধরনের মনীষী তারা স্বাধীনতার সংগ্রামের সঙ্গে অসামান্যভাবে জড়িত হয়ে পড়লেন। যে সংগ্রাম নতুন একটা এপিসোডে চলে এলো, যেমন সিরিয়ালের এপিসোড হয়, তেমনি একটা নতুন পর্বে চলে এলো যখন সরাসরি জননেতা কয়েকজন বললেন যে অনেক হয়েছে, একটু আবেদন নিবেদন, একটু সাহেবদের মুখ চেয়ে যে আমাদেরকে বেশি মারধর করো না, বরং একটু আমাদের খেতে দাও, এই মিনমিন করে বলাটা অনেক দিন হয়েছে, এনাফ অফ ইট, এইবারে আমরা পূর্ণ স্বরাজের দাবি তুলব এবং তার জন্য দরকার হলে অস্ত্র হাতে নেব। বাল গঙ্গাধর তিলক বললেন, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। কি আলোড়ন সৃষ্টি করেছে সেইখানে, ইংলিশে বলছেন, সাহেবদের কাছে গিয়ে সেটা পৌঁছচ্ছে যে এরা লেখাপড়া জানা লোক, কিন্তু এরা যেটা বলছে সেটা হচ্ছে যে উই শুড লিভ দিস কান্ট্রি। এই কথা শুনতে নেই, সুতরাং কোথায় চাবুক আছে কোথায় বন্দুক আছে হাতে তুলে নাও। বাল গঙ্গাধর তিলক বললেন, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা তখন চলছে তার তীব্র সমালোচনা করলেন, সারা দেশে তার নাম ছড়িয়ে পড়ল। উনি এবং ওনার মনোভাবাপন্ন মানুষদের হাত ধরে ধরে কংগ্রেস ভাবগতভাবে দুটো জায়গায় বিভক্ত হয়ে গেল। আপনারা জানেন, একটা হচ্ছে চরমপন্থী আর একটি নরমপন্থী। নরমপন্থী বললে কেউ বলতে পারেন যে দূর, ওইভাবে কোনোদিন দেশ স্বাধীন হয় নাকি, কিন্তু মডারেটসদের মধ্যে যে মানুষরা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ভাবতে চাইছি যে যখন ওয়েজ অ্যান্ড মিনস ভাবা হচ্ছে, তখন কেউ কেউ ভেবেছেন যে আমরা গুলিগোলা চালিয়ে কত দূরই বা করতে পারবো, তার থেকে জোর অ্যাপ্লিকেশন দিয়ে এটা করতে হবে এরকম।
সুতরাং তাদের উদ্দেশ্য যে খুব খারাপ ছিল এটা এইখানে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে বলবার আমরা অধিকারী নই। প্রত্যেক মুভমেন্টেরই ভালো দিক মন্দ দিক থাকে। লাল বাল পাল বলে যারা বিখ্যাত, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল, এদের নাম ওই চরমপন্থী আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দ, ভগৎ সিং, শিবরাম রাজগুরু, সুখদেব থাপার, চন্দ্রশেখর আজাদ প্রমুখের নাম। এরা বিপ্লবের পথ ধরলেন। আর দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, এরা নরম পন্থার দিকটা নিলেন। এই বাংলায় সশস্ত্র বিপ্লব এর জনক বাংলা, এটা বললে একেবারেই অত্যুক্তি হয় না, বরং না বললে কথা চেপে রাখা হয়। তারপরে পাচ্ছি আমরা পাঞ্জাবকে, মহারাষ্ট্রকে, যেখানে কিনা হু হু করে আগুন জ্বলল। এবং আগুনটা জ্বলল বিশেষভাবে যখন রাওলাট আইন পাশ হলো। রাওলাট আইন হচ্ছে একটা বাজে আইন, যে তোমাকে বিনা বিচারে, আমার তোমাকে পছন্দ হচ্ছে না অতএব আমি তোমাকে জেল দিয়ে দেবো, এইরকম টাইপের একটা আইন, যেটা বিপ্লবীদের দমন করবার জন্য প্রযুক্ত হবে ইন নো টাইম। সেটা যখন মানুষ বুঝতে পারলেন, তখন সেই রাওলাট আইনের বিরুদ্ধে বিরাটভাবে প্রতিবাদ হলো। নিরস্ত্র ছেলে মেয়ে মানে পুরুষ, নারী, সন্তান, শিশু নিয়ে জালিয়ানওয়ালাবাগে যখন সমবেত হয়েছেন ওই রাওলাট আইনের বিরোধিতা করবার জন্যে, তখন কি হলো, তখন সেখানে মাইকেল ও ডায়ার তিনি গুলি চালিয়ে হত্যা করে দিলেন 1500 জনকে এবং 1137 জন জখম হলেন, মোটামুটি একটা এস্টিমেটে। এই যে মাইকেল ও ডায়ার, আবারও বলছি, বা শুনতে দারুণ নাম, হিরোইক নাম, মাইকেল ও ডায়ার, বেশ ভালো লাগে। আমাদের ভেতরে এই দাসত্বটা ইনজেক্ট করে দেওয়া আছে যে বেশ লোকটা বেশ ভালো না, কিন্তু সেটা খুনি। আজকে তমলুকে হোক, কলকাতায় হোক, ক্যালিফোর্নিয়ায় হোক, একটা খুনি যদি মাথা উঁচু করে বেড়ায় তাহলে যেরকম জঘন্য ব্যাপার হবে, মাইকেল ও ডায়ারকে আমাদের মুখস্থ করা মানে সেই রকম ব্যাপার হবে। অনেক পরে সর্দার উধম সিং বিলেতে গিয়ে মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। গান্ধীজির প্রসঙ্গ আসছে। ওই জালিয়ানওয়ালাবাগের পর যে সত্যাগ্রহ আন্দোলন তিনি সেটা শুরু করলেন। ওই 1919-এ জালিয়ানওয়ালাবাগ, আর তারপর 1920-তে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন এবং সার্বিকভাবে ব্রিটিশকে বয়কটের ডাক দিলেন। শাসন ব্যবস্থা এফেক্টেড হলো তার জন্য প্রচুর। উনি বললেন সরকারি চাকরি থেকে ইস্তফা দাও, সরকারের যেসব খেতাব পেয়েছো সেগুলো সমস্ত বর্জন করো, ফেরত দিয়ে দাও। কিন্তু আন্দোলনটা পরে হিংসাত্মক দিকে চলে গেল, বিশেষ করে চৌরি চৌরার ঘটনার পর। তখন গান্ধীজি খুব আহত হলেন এবং আন্দোলনকে প্রত্যাহার করলেন। আমরা বলছিলাম যে একটা যদি মন্দিরময় শহর থাকে আর সেখানে কেউ যদি ভাবেন যে মন্দিরগুলোতে একটু 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 করে যাব, কিন্তু কোনো মন্দিরের সারাদিন তো তিনি বসে থাকবেন না, তেমনি এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন একটা মন্দিরময় অস্তিত্ব। মন্দির বলুন, মসজিদ বলুন, চার্চ বলুন, দেবস্থান মিলে একটা ইতিহাস। আমরা সেইটা একটু 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 করে পরিক্রমার চেষ্টায় আছি। 1942-এ কংগ্রেস পূর্ণ স্বাধীনতার দাবি করল। এইবারে আবার বিপ্লব আন্দোলনের কথায় আসি। 1905-এ ওই যে বলছিলাম ওই ভদ্রলোকের ভদ্রটাকে বাদ দিতে হবে, ওই কার্জন, তো তিনি 1905-এ বঙ্গভঙ্গ আইন জারি করলেন এবং সেইটার বিরুদ্ধে বাংলা ফেটে পড়ল আর সেটা সারা ভারতবর্ষে প্রসারিত হয়ে গেল। যুগান্তর পত্রিকায় অরবিন্দ, ভূপেন্দ্রনাথ দত্ত, বিপিনচন্দ্র পাল জ্বালাময়ী রচনা লিখলেন। ব্রিটিশ কাপড়, ফার্স্ট ক্লাস কাপড়, সেগুলো প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে দেওয়া হলো। আকাশ একেবারে সেই ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যাওয়ার মতো হলো। স্বদেশী বস্ত্রশিল্পের ব্যাপক প্রসার হলো। রবীন্দ্রনাথ লিখলেন বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান। রজনীকান্ত লিখলেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। শ্রী অরবিন্দ প্রতিষ্ঠা করলেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন, যে ব্রিটিশ বস্ত্র যেমন বাদ দিচ্ছি সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশীয় শিল্পকে উৎসাহিত করছি, তেমনি ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানে যদি না যাই তাহলে আমাদের ছেলেমেয়েরা কি মুখ্য হয়ে থাকবে নাকি? সুতরাং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের প্রতিষ্ঠা, যেটা পরে বিরাট শাখা প্রশাখা বিস্তার করেছে এবং এই যে আন্দোলন সারা ভারতে যে রূপ নিল, সেইটার থেকে যে আনন্দের সংবাদ সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হলো ব্রিটিশ সরকার। দুটো বিপ্লবী সংগঠনের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এগুলি বাংলার গর্ব, অনুশীলন সমিতি এবং সেইখান থেকেই গড়ে ওঠা যুগান্তর পার্টি। 1902-তে হলো, আমরা পরে একটু মেদিনীপুরের প্রসঙ্গেও আসবো, তখন এইসব জায়গায় আসবো।
দুটি শাখা হলো ঢাকা অনুশীলন সমিতি ও কলকাতার যুগান্তর দল। প্রাণপুরুষ আবারও সেই শ্রী অরবিন্দ, তার ভাই বারীন্দ্র ঘোষ, যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন, ভূপেন্দ্রনাথ দত্ত স্বামীজির ভাই এবং রাজা সুবোধ মল্লিক। যারা যাদবপুর বিশ্ববিদ্যালয় বা ওই অঞ্চলে গেছেন, সুবোধ মল্লিক স্কোয়ার, তো রাজা সুবোধ মল্লিকের নামের রাস্তা, কিন্তু ওই পর্যন্তই, আমরা তাকে প্রায় ভুলতে বসেছি। বঙ্কিম, বিবেকানন্দ প্রমুখের দ্বারা অনুপ্রাণিত সমস্ত বিপ্লবীরা এরা কি করলেন, অস্ত্র বোমা সমস্ত করে সংগ্রহ করলেন, তৈরি করে রাখলেন। আপনারা প্রত্যেকেই জানেন, তবু সেই স্মৃতিকে আমরা খুঁচিয়ে তুলতে চাই যে কি অসম সাহসিকতা, যে বাড়িতে গোপন ডেরায় বোমা বাঁধছেন এবং they are hurling those bombs to the British executives and administrators. আর সেই সময়ে ছিল প্রচুর গুপ্তচর, কি করবে, খেতে পায় না তো, ফলে সাহেব একটু কিছু দেবে, গুপ্তচর হয়ে গেছে, খুবই লজ্জার কাজ। কিন্তু প্রচুর গুপ্তচর যেন কাঁটার মতো হয়ে আছে এই ইতিহাসে। সেরকম একটা গুপ্তচরের কুকীর্তির জন্যে বাঘা যতীনকে প্রাণ দিতে হলো বুড়িবালামের তীরে সাহেবদের সঙ্গে অসামান্য যুদ্ধের পর। ক্ষুদিরাম বসু, এই মাটির গর্ব, তিনি এবং প্রফুল্ল চাকি মিলে মুজফ্ফরপুরের কি করলেন, ডিস্ট্রিক্ট জাজ কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করলেন, বোমা ছুড়লেন, কিংসফোর্ড বেঁচে গেলেন, পালিয়ে গেলেন বলার উচিত। ওদের দুজনের ফাঁসি হলো কানাইলাল দত্তের সঙ্গে। আর স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে গণেশ ঘোষ মহাশয়ের কথা, বেঙ্গল ভলান্টিয়ার্সের মহানায়ক। প্যারিসে গিয়ে ট্রেনিং নিলেন হেমচন্দ্র কানুঙ্গ, কলকাতায় এসে মানিকতলায় বাগানবাড়ি আমাদের জায়গা, কিন্তু আসলে সেখানে বম্ব ফ্যাক্টরি। সাহেবদের বোঝবার ক্ষমতা নেই, আমাকে 1 মিনিট একটু এর মতো, কিন্তু সেই বাগানবাড়িতে বোমা তৈরি করছেন এবং এইখান থেকে তৈরি হলো আলিপুর বম্ব কেস। ওইদিকে বিনয় বাদল দীনেশ, 3টি তরতাজা ছেলে একদম সাহেবদের অ্যাটায়ারে রাইটার্স বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেলেন, গিয়ে স্লিপ দিলেন যে দেখা করতে যাবো। সাহেবের ছেলে এসছে, কে আর বারণ করবে। ওই যেই নিয়ে যাচ্ছে স্লিপটা, তার পেছন পেছন ঢুকে গিয়ে ফায়ার করে দিলেন এবং সেই রাইটার্স বিল্ডিং আক্রমণ, এবং এরা সঙ্গে সঙ্গেই তৈরি থাকতেন এই পটাশিয়াম সায়ানাইড চিবিয়ে নেবেন বলে। কিন্তু এমন দুর্ভাগ্য যে কেউ চিবোতে পারেননি এবং ব্রিটিশ পুলিশ তাদেরকে চিবিয়ে খেয়েছে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত সূর্য সেন এবং হেমচন্দ্র কানুনগোর নাম আমরা স্মরণ করছি। সূর্য সেন মাস্টারদা, কি অসাধারণ নাম, যে তিনি একজন মাস্টার মশাই এবং তিনি একজন দাদা, সেইখান থেকে মাস্টারদা। এইবারে কি হলো, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অনেক টাকা ফিজ তার কনসালটেশনের, অ্যাডভোকেট একজন, কিন্তু সেই সঙ্গে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্যে নিজের পেশাকে একপাশে সরিয়ে রেখে ওই মায়ের সেবার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়লেন। কয়েকজন আপনাদের এই পুণ্যক্ষেত্রে, পুণ্যভূমিতে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে উঠে স্যালিউট করতে পারি, তার পরিবর্তে মনে মনে স্যালিউট করতে চাইব ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কয়েকজনের নাম উচ্চারণ করে। কিছু নাম বাদ যাবে, কিন্তু নাম আমরা যদি বাদ দিয়ে দিই তাতে তাঁরা অন্তত কিছু মনে করবেন না, কারণ তাঁরা নাম যশের জন্য সংগ্রাম করেননি। আমাদের দায়িত্ব তাদের স্মরণ করবার। ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, মৌলানা আজাদ, চক্রবর্তী রাজাগোপালাচারী, বল্লভভাই প্যাটেল, মদনলাল ধিংরা, বিনায়ক দামোদর সাভারকর, উধম সিং, ভিকাইজি কামা, ইনি মাদাম কামা নামে পরিচিত ছিলেন, রাজেন্দ্র লাহিড়ী, পণ্ডিত রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, লাল বাহাদুর শাস্ত্রী, ক্যাপ্টেন মোহন সিং, শাহনওয়াজ খান, প্রেম সেহগাল এবং গুরবক্স সিং ধিলো। মহিলাদের মধ্যে মাতঙ্গিনী হাজরা, যত বলা যায় সবই কম হবে। প্রীতিলতা ওয়াদেদার, ননিবালা দেবী, কল্পনা দত্ত, কি অমানসিক অত্যাচার করেছে, মেয়েদের ক্ষেত্রে আরেক ডিগ্রি বাড়িয়ে দিয়েছে। শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, বীণা দাস, ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল। এইখানে একটু মেদিনীপুরের কথায় এই জায়গাতে চলে আসব, যেখানে মাতঙ্গিনী হাজরার কথা হয়েছে। মাতঙ্গিনী হাজরা আমরা এমনি নাম ধরে উচ্চারণ করছি, আসলে এরা প্রণম্য। কিন্তু যেমন একটা জায়গায় যাওয়ার পর আমরা বলি রবীন্দ্রনাথ, তখন আর পুরো নামও বলি না, সেই রকম জায়গায় সেরকম ভাবনার থেকে করা। শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক রাজনারায়ণ বসু মেদিনীপুরের ইতিহাসের সঙ্গে জড়িত একেবারে অঙ্গাঙ্গিভাবে। তাঁরই নাতি শ্রী অরবিন্দ ঘোষ, যিনি মেদিনীপুরেও গুপ্ত সমিতি গড়ে তুললেন, বিদেশ থেকে চলে এলেন
আমরা দেখব অরবিন্দের জীবনী আলাদা করে, কিন্তু বিভিন্ন জায়গায় যে গুপ্ত সমিতি গড়ে তুলছেন তার মধ্যে মেদিনীপুরে গড়ে তুললেন, এবং যখন গড়ে তুললেন তার পরের বছর 1903 সালে মেদিনীপুরে এলেন স্বয়ং নিবেদিতা এবং সভা হলো। নিবেদিতার কথা অসামান্য, যে একজন, অনেকে বলেন যে নারী শরীরে একজন পুরুষ বা পুরুষের থেকে অনেক বেশি। তো তিনি এসে সভা করলেন এবং বিংশ শতাব্দীর একেবারে গোড়ায়, মানে 1900 সালের দিকে মেদিনীপুরে গড়ে উঠল বিপ্লবী ধারা। এর মামা সত্যেন্দ্র তিনি গড়ে তুললেন কতগুলো স্পোর্টিং ক্লাব। এমনিতে মনে হবে যে ছেলেরা বেশ খেলাধুলো করবে, শরীর গঠন করবে, আসলে ওগুলো ছোট 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 বিপ্লবী সংগঠন, যেমন ডায়মন্ড স্পোর্টিং ক্লাব, বড়বাজার সন্তান সমিতি প্রভৃতি। মঞ্চে এলেন বীর শহীদ ক্ষুদিরাম এবং এক ঝাঁক তরুণ। 1905 সালে ওই বঙ্গভঙ্গের মধ্যে মেদিনীপুরের বিরাট অবদান। অ্যাকচুয়ালি মেদিনীপুরে পুরো বারুদ তৈরি হয়েছিল, বঙ্গভঙ্গে যেন সেখানে একটা আগুন এসে পড়ল। বিরাট বিরাট সভা হলো। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের নেতৃত্বে মেদিনীপুরে বয়কট আন্দোলন তুঙ্গে উঠল। সোনার বাংলা পত্রিকা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম গ্রেপ্তার হলেন। জেল থেকে যখন তিনি মুক্ত হয়ে এলেন তখন হাজার হাজার শহরবাসী ক্ষুদিরামকে নিয়ে ফিটন গাড়িতে তুলে বন্দে মাতরম বলতে বলতে শহর পরিক্রমা করলেন। এবারে এই জেলাকে স্তব্ধ করবার জন্যে কার্জনের পরামর্শদাতা ফ্রেজার চক্রান্ত করলেন মেদিনীপুরকেও বিভক্ত করে দেওয়ার জন্যে। এই সময় ক্ষুদিরাম বেরিয়ে পড়ে, শহীদ ক্ষুদিরাম, আবারও বলছি, কম বয়সে দেহ রক্ষা করেছেন। আমরা যারা এখানে আছি বোধহয় সকলের থেকেই কম বয়সে, কিন্তু তিনি তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারাটাও সৌভাগ্যের। তিনি গুপ্ত সমিতি গঠন করলেন সমস্ত জেলা জুড়ে। এদিকে কিংসফোর্ড তিনি বাংলার সংবাদপত্রের কণ্ঠরোধ করবার চেষ্টা করছিলেন। তাকে উপযুক্ত জবাব দেওয়ার জন্যে ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকিকে নির্বাচিত করা হলো, যেটি আমরা আগে শুনছিলাম। মুজফ্ফরপুরে বোমা মারলেন, কিন্তু ওরা পালিয়ে গেল। এবং তারপরে হলো ঐতিহাসিক বোমা মামলা, যেখানে অরবিন্দ, বারিন, উল্লাসকর থেকে হেমচন্দ্র, জ্ঞানেন্দ্র, সত্যেন্দ্র এদেরকে কারারুদ্ধ করলো এবং ক্ষুদিরামের ফাঁসি হলো 11ই অগস্ট 1908। আমরা বার্থডে মনে রাখি, ফেসবুকে মেসেজ পাঠাই, ভালো, স্বাধীন দেশের নাগরিক, কে পরাধীন থাকতে চায়? কিন্তু এই 11ই অগস্ট 1908 কারো ডায়েরিতে, কারো পোস্টে, কোথাও কারো ওয়ালে, কোথাও কিছু নেই। কিন্তু ওই যে বলছিলাম যে আমরা যারা শুনছি, বলছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব যে এই ইতিহাসকে নতুন করে রচনা করবার। তার মানে যে আমরা লিখে লিখে প্রুফ দেখে বই ছাপাবো তা কেন? সেটা করতে পারলে তো ভালো, কিন্তু আর একটা ছেলে বা একটা মেয়ের মনে এই স্বাধীনতার যে আগুন, সেটাকে জ্বালিয়ে দিতে পারলেই নতুন ইতিহাস রচনা হবে। 11ই অগস্ট 1908 তার ফাঁসি হলো এবং তার গুরুস্থানীয় সত্যেন্দ্রের ফাঁসি হলো 21শে নভেম্বর। দীনেশ গুপ্তকে মেদিনীপুরে পাঠালেন নেতাজি সুভাষচন্দ্র বোস 1927-এ। সুভাষচন্দ্র স্বয়ং মেদিনীপুরে এলেন 1929-এ। অত্যাচারী জেলা শাসক পেডিকে হত্যা করা হলো এবং সেই পেডিকে হত্যা করবার পর কুকুরের মতো হয়ে গিয়ে সাহেবরা মেদিনীপুর শহরে অকথ্য অত্যাচার আরম্ভ করেন। পেডিকে যখন হত্যা করা হলো, তার উত্তরসূরি জেলা শাসক ডগলাস, ইনিও অত্যাচারের ক্ষেত্রে একজন শয়তান, এবং সেই অত্যাচার চরমে উঠল 16ই সেপ্টেম্বর 1931 হিজলি জেলে, যখন রাজবন্দীদের ওপর, বন্দিত তাকে, সে মরার ওপর খাঁড়ার ঘা যাকে বলে, সেই বন্দীদের ওপর রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হলো। রবীন্দ্রনাথ তখন লিখেছিলেন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। বিপ্লবীরা তারপর ডগলাসকে হত্যা করলেন। এবার পরপর দুজন ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিহত হওয়ায় আবারও মেদিনীপুরের ওপর প্রচণ্ড অত্যাচার নেমে এলো এবং তারপর জেলা শাসক হয়ে এলেন বার্জ। এই বার্জকে খেলার মাঠে বার্জ আয়োজন করেছিলেন এবং বুঝতেও পারেননি যে বিপ্লবীদের এত দূর পর্যন্ত ক্ষমতা থাকে। ওই প্রচুর সিকিউরিটি নিয়ে খেলার মাঠে সেই মানুষটা বিরাজ করছেন আরামসে, এবং সেই সময় গোল পোস্টের দুদিক থেকে 16-17 বছরের দুজন কিশোর, এই জন্যই বলছিলাম, 16-17 বছরের দুজন কিশোর অনাথ বন্ধু পাঁজা এবং মৃগেন দত্ত বার্জকে লক্ষ্য করে গুলি করতে করতে ছুটলেন। বার্জ পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরেও গুলি করে যেন তাদের শান্তি হচ্ছিল না।
এবং অচিরেই এরা গ্রেপ্তার হলেন। আর কয়েকজনের নাম নেব: অজয় মুখোপাধ্যায়, সতীশ সামন্ত, সুশীল ধারা। এরা তাম্রলিপ্ত জাতীয় সরকার এর মাধ্যমে সমান্তরাল শাসন গড়ে তুলেছিলেন এবং মাতঙ্গিনী হাজরার নাম দিয়ে আমরা এখানে ঢুকেছিলাম, যিনি গুলির সামনে বুক পেতে দিয়ে অমর হয়ে আছেন। সত্যি সত্যি কিন্তু অমর হয়ে নেই, জানেন। তার কারণ ওই যে বলছি যে আজকে 15ই আগস্টে তাকে স্মরণ করছি, কিন্তু 14ই আগস্ট কি করেছি, 16ই আগস্ট কি করব না, বোধহয় সেটা আমি কখনো নেতিবাচক জায়গায় ছাড়বো না জিনিসটা। যে হয়নি একটা মূর্তি হয়ে আছে, কিন্তু তাতে কি হয়েছে? যিনি কিনা আজকে ইন্সপায়ার্ড হবেন তিনি মাতঙ্গিনীকে বাঁচিয়ে রাখবেন নিজের মায়ের মতো। অরবিন্দ ঘোষের প্রসঙ্গে আসব। বাবার ইচ্ছে ছিল যে একদম সাহেবী কায়দায় ছেলে মানুষ হোক। 15ই আগস্ট 1872 জন্ম শ্রী অরবিন্দের। অদ্ভুত জীবন, এরম পৃথিবীতে বোধহয় দ্বিতীয় হবে না। এমনিতে তিনি ইংল্যান্ড থেকে যখন ভারতে ফিরলেন সেটা 1893, যে সময়তে স্বামী বিবেকানন্দ শিকাগোয় বক্তৃতা দিচ্ছেন ওই বছর। শ্রী অরবিন্দ স্বামীজির থেকে 9 বছরের ছোট, আর নেতাজির থেকে আন্দাজ 25 বছরের বড়। বাবা ওর যখন 7 বছর বয়স তখন ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন। আর ইংলিশটা পড়লেও বোঝা যায়, একটু ডিফিকাল্ট ইংলিশ, কিন্তু বোঝা যায় যে অনেক সাহেবও এখনো লিখতে পারবে না ওই ইংলিশ। 7 বছরে চলে গেলেন, গিয়ে কারুর বাড়িতে মানুষ হচ্ছেন। ওখানে ইংল্যান্ডে 14 বছর ছিলেন। সেন্ট পল স্কুলে পড়লেন, কিংস কলেজ, কেমব্রিজে পড়লেন। বাবার উদ্দেশ্য ছিল যে ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যাতে ছেলে চান্স পায়। লিখিত পরীক্ষায় 250 জনের মধ্যে 11th হলেন শ্রী অরবিন্দ। কিন্তু ওই সময় থেকেই বুঝে গেলেন যে ব্রিটিশের দাসত্ব করতে হবে। ওর বাবা, তিনি খুব প্রাতঃস্মরণীয় পুরুষ, তার প্রথম দিকে একটা ইলিউশন ছিল যে ছেলে ওখানে ভর্তি হলে ভালো। পরে তিনিও ডিসএনচ্যান্টেড হয়ে যান এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ছেলে উৎসাহী, এটাতে তিনি আনন্দ পান। অরবিন্দ যখন দেখলেন যে এ কম্ব ব্রিটিশের দাসত্বের দিকে নিয়ে যাবে, আমি প্রচুর সম্মান পাবো, অর্থ পাবো, তখন ওই শেষে ঘোড়ায় চড়ার যে পরীক্ষা সেটাতে ইচ্ছে করে ড্রপ করে দিলেন এবং ড্রপ করে দেওয়ার ফলে সিলেক্টেড হলেন না। সেটাই চেয়েছিলেন এবং ভারতবর্ষে চলে এলেন 1893-তে। এসে বড়োদায় কাজ করতে আরম্ভ করলেন, বিভিন্ন পোস্টে করতে করতে বড়োদা কলেজের ভাইস প্রিন্সিপাল পর্যন্ত হলেন। ওর ততদিনে পুরো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগদানের ইচ্ছে। তাহলে আমরা ভাবছি যে যিনি কিনা ICS করবেন, যিনি ঘোড়ায় চড়তে পারেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতেন, তিনি অন্য রকমের জিনিসে চড়েছেন, একদম বাঘের পিঠে চড়েছেন। আসলে স্বাধীনতা সংগ্রামে যোগদান করা মানে বাঘের পিঠে চড়া, যে তুমি আর নামতে পারবে না, কিছু একটা হবে, কিন্তু আর মিনমিনে পিনপিনে জীবনে ফেরত যেতে পারবে না। ঘোড়ায় না চড়ে বাঘের পিঠে চললেন। তার রাজনৈতিক যে জীবন সেটা 4 বছরের, 1906 থেকে 1910। তারপরে একেবারে সন্ন্যাসীর জীবন, ত্যাগের জীবন, অদ্ভুত ব্লেন্ড একটা। আজকে আমার যে বক্তৃতা তার মধ্যে শ্রী অরবিন্দের জীবন দর্শন নিয়ে কিছু বলবো না, প্রায় কিছুই বলবো না, কিন্তু ওই জীবন দর্শন আর এই স্বাধীনতা সংগ্রামী অরবিন্দ ঘোষ এর মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র আছে। চরমপন্থী আন্দোলনের মধ্যে তিনি অচিরেই ঝাঁপিয়ে পড়লেন এবং বললেন যে কংগ্রেসকে আর এলিটিস্ট হলে হবে না, তাকে কমন ম্যানের সঙ্গে মিশতে হবে। এবং শ্বাস প্রশ্বাসের মতো হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা ছাড়া কিছু হবে না। গুপ্ত বিপ্লবী সংগঠন সমস্ত তৈরি করতে আরম্ভ করলেন। বাংলায়, মধ্যপ্রদেশে ঘুরলেন। আমরা বলছিলাম যে মেদিনীপুরে সংগঠন স্থাপন করলেন। লোকমান্য তিলক ও ভগিনী নিবেদিতার সঙ্গে যোগাযোগ করলেন। বাঘা যতীনের জন্যে বড়োদার সেনাবাহিনী বিভাগে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। আমরা একটু আগে বাঘা যতীনের কথা বলে এসেছি, সিনেমার মতো একটু ব্যাকে যাচ্ছি, আবার একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করছি। বাঘা যতীন তিনি, তার জন্য শ্রী অরবিন্দ সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। অনুশীলন সমিতিতে তিনি নাম লেখালেন, বা অনুশীলন সমিতির তিনি অন্যতম প্রধান হোতা এবং খুব অনুপ্রাণিত ছিলেন আনন্দমঠ এবং সত্যানন্দের যে কাহিনী, যে একজন সন্ন্যাসী হয়ে তিনি বিদ্রোহ করছেন এবং দেশমাতৃকার জন্য রুখে দাঁড়াচ্ছেন। 1902-তে ইতিহাস বলছে যে কলকাতায় 3টে সোসাইটি ছিল, 3টে সংগঠন ছিল অনুশীলন সমিতির। তার একটি হচ্ছে শ্রী অরবিন্দের দ্বারা পরিচালিত। সেখানে ছিলেন অরবিন্দ এবং শ্রী অরবিন্দ এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তারা ভাইস প্রেসিডেন্ট। সুরেন্দ্রনাথ ঠাকুর কোষাধ্যক্ষ, যতীন্দ্রনাথ ব্যানার্জি, বাঘা যতীন, ভূপেন্দ্রনাথ দত্ত, বারীন্দ্র ঘোষ, এরা অন্যান্য নেতা।
এইবার বঙ্গভঙ্গের সময়ও অরবিন্দের বিশাল ভূমিকা। যুগান্তর পার্টি, যেটা একটা র্যাডিক্যাল সংগঠন, মানে এখনকার ভাষায় বলে প্রতিক্রিয়াশীল, কিন্তু আসলে বিপ্লবী সংগঠন, সেইটার মধ্যে দিয়ে তিনি তার ভাবধারা প্রসার করতে আরম্ভ করলেন। বন্দে মাতরম এই পত্রিকা প্রকাশ করতে আরম্ভ করলেন, যেটি বিপিনচন্দ্র পালের যে শুরু করা বন্দে মাতরম, সেইখানে বিপিনচন্দ্র পাল অরবিন্দকে আহ্বান করলেন, রিকোয়েস্ট করলেন যে সম্পাদক হওয়ার জন্য, এবং পরে বিপিন পাল আর লিখতেন না, অরবিন্দই লিখতেন সেখানে, এবং সেই জন্য ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করলো 1907 সালে, যে বন্দে মাতরমে তুমি যা লিখছো সেটা হচ্ছে রাজবিদ্রোহ। গ্রেপ্তার করে কিন্তু তারপরে প্রসিকিউশন প্রমাণ করতে পারলো না যে অরবিন্দই এডিটর, এবং তখন তাকে ছেড়ে দেওয়া হলো। যখন অরবিন্দ ছাড়া পাচ্ছেন ওই কেসটার থেকে, তখন রাতারাতি তিনি একজন বিপ্লবী মহানায়কের ভূমিকায় চলে এলেন ভারতবর্ষের ভাগ্যাকাশে। এই ন্যাশনাল এডুকেশনের কথা আমরা বলেছি, প্রথমে বেঙ্গল ন্যাশনাল কলেজ, তারপর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন শ্রী অরবিন্দের নেতৃত্বেই স্থাপিত হলো আমরা বলতে পারি। কর্মযোগী পত্রিকা স্থাপন করলেন, এবং তারপরে ইতি হচ্ছে ওর ওই বিপ্লবী জীবনে, সেটি কোথায়? আলিপুর বম কেসের দ্বারা। ওই যে ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকির ফাঁসি হয়ে গেল, তারপরেই ওই বমকে তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি। আলিপুর কোর্টে মামলা হয়েছিল বলে আলিপুর বোমার মামলা, মানিকতলা বোমার মামলা, এবং বিভিন্ন নামে পরিচিত। সেখানে বারীন্দ্র ঘোষ এবং অরবিন্দ ঘোষকে কারারুদ্ধ করা হলো, কিন্তু অরবিন্দকে পরে ছেড়ে দেওয়া হলো। এই যে ছেড়ে দেওয়া হলো, উনি তারপরে পন্ডিচেরি চলে গেলেন। তারপরে একটা উত্তরপাড়ায় বিখ্যাত বক্তৃতা আছে, তারপর পন্ডিচেরিতে চলে গিয়ে যোগীর জীবন এবং সেখানে ইন্টিগ্রাল যোগার কথা বললেন। ইন্টিগ্রাল যোগা এখন 2022-এও খুব অল্প মানুষের দ্বারা চর্চিত। উনি বলছেন যে জেলের মধ্যে বিবেকানন্দ তাকে দেখা দিয়েছেন, এবং দেখা দিয়ে একটা বিবরণে পাওয়া যাচ্ছে যে তিনি বলছেন যে 15 দিন বিবেকানন্দ আমাকে যা বলবার যোগের ক্ষেত্রে একেবারে অভিনব জিনিস বলেছেন, এবং ঠিক যখন বলা হয়ে গেছে তারপর তিনি অন্তর্হিত হয়ে গেছেন। শ্রী অরবিন্দ এই কথা বলছেন। একটা লোক যদি কেউ বলে যে আমাকে অমুক দেখা দিয়েছে, 50% লোক বিশ্বাস করবে, 50% করবে না। কিন্তু শ্রী অরবিন্দের উত্তরকালের জীবনের দিক থেকে দেখা যাচ্ছে যে এ তো সাংঘাতিক, মেন্টালি একটা স্ট্রং, একটা বাঘের মতো লোক। সেই তিনি যখন বলছেন যে বিবেকানন্দ আমাকে জেলের মধ্যে দেখা দিয়েছেন, ইট মিনস সামথিং। বিবেকানন্দ সম্পর্কে অরবিন্দের উক্তিতে আসব, কি অসাধারণ উক্তি আছে। একটু সময়ের সঙ্গে সংগ্রাম করছি, বিপ্লব আন্দোলনের মতো নয়, কিন্তু সময়ের সঙ্গে সংগ্রাম একটা আছে। আর কতক্ষণে থামবো? 5 মিনিট? হ্যাঁ, আচ্ছা, টাইম মানে কতক্ষণ আছে? আচ্ছা, 15 মিনিট ধরা যাক। এই বিপ্লব আন্দোলনের কথা তো শেষ হওয়ার নয়, কিন্তু আপনারা তো অনেকক্ষণ ধরে রয়েছেন, ধৈর্যচ্যুতি হচ্ছে কিনা সেটাও ভাবছি, হয়তো হচ্ছে না। এইবারে আমাকে শুধু একটা, অশোকবাবু, এটা জলের গ্লাস ধীরে সুস্থে পাঠালেই হবে, আস্তে আস্তে গ্লাস। এইবারে কি হলো যে শ্রী অরবিন্দের কথা থেকে আমরা সুভাষচন্দ্র বসুর কথায় আসব। ওই যে একটু আগে স্মরণ করছিলাম যে বয়সের ব্যবধান 25 বছরের, আমরা সুভাষচন্দ্রের কথাতে আসব। স্বামীজি ওর থেকে 25 বছর ছোট। এইবার সুভাষচন্দ্রের প্রসঙ্গে যেটা বলবার, সেটি হচ্ছে সুভাষচন্দ্রের জীবনও কি সাংঘাতিক। আমার এক এক সময় মনে হয় যে ভদ্র মহিলারা এবং পুরুষ মানুষরাও সন্ধে 6টার পর টিভি সিরিয়াল যে দেখেন, আমিও মাঝে মাঝে দেখি, খুব একটা ভালো লাগে না। আগে দেখতাম, তারপর দেখলাম যে সবগুলো একই গল্প। কিন্তু অনেকে দেখেন যে টিভি সিরিয়াল, ভীষণ অ্যাট্রাক্টেড বোধ করেন। যেটা পাওয়া যাচ্ছে প্রায় দিনের আলোর মতো, সেটা হচ্ছে যে ব্রিটেন ও আমেরিকার নেতৃত্বে যে মিত্র শক্তি, তাদের যখন জয় হলো এবং তারপর ব্রিটেন যখন আমেরিকার কাছে অর্থ সাহায্য চাইতে গেল, তখন আমেরিকা বলল যে তোমাদের যে প্রচুর কলোনিগুলো আছে, ওই কলোনিগুলোকে তোমরা ছেড়ে দাও, ডিকলোনাইজ করো, নাহলে তোমাদেরকে টাকা মানে অর্থ দেবো না। আর তখন ব্রিটেনের কাছে যথেষ্ট অর্থও ছিল না ভারতবর্ষের মতো কলোনিগুলোকে চালানোর মতো, এবং ব্রিটিশ আর্মি থেকে প্রচুর ভারতীয়কে তারা ছাঁটাই করে দিল। ফলে ব্রিটিশ যে সৈন্য সেটা কম রইল, আর বাকি সব ছাঁটাই করে দিয়েছে। এই ছাঁটাই করে দেওয়ার জন্যে ভারতবর্ষে প্রচুর বিক্ষোভ হলো। এইটা ক্রমশ স্বাধীনতার দিকে চলে গেল, বিক্ষোভ হলো। এবং নেতাজির যে আর্মি, নেতাজি যেহেতু জাপানের সঙ্গে ছিলেন, তারা পরাজিত, সুতরাং নেতাজির যে আর্মি, তার লোকগুলোকে ধরে ধরে কোর্ট মার্শাল করতে আরম্ভ করলো সাহেবরা। এইটাতে আমাদের ভারতবর্ষ জ্বলে উঠল, এবং
যে বিখ্যাত ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে স্বাধীনতার ঠিক 1 বছর আগে 1946-এ রয়্যাল ইন্ডিয়া নেভি তার প্রায় 20,000 নাবিক বিদ্রোহ ঘোষণা করলেন। 20,000 নাবিক তারা ব্রিটিশ যে পতাকা ইউনিয়ন জ্যাক তাকে নামিয়ে দিলেন জাহাজের ওপর থেকে, এবং বম্বের পথে পথে নেতাজির ছবি নিয়ে তারা মিছিল করলেন। সাহেবরা গুলি বন্দুক দেখিয়ে অনেক রকম অকাজ কুকাজ করতে বাধ্য করেছে বা করবার চেষ্টা করেছে। আর এই প্রায় স্বাধীন হতে চলেছে যে ভারতবর্ষের লোকেরা, তারা ব্রিটিশ লোককে দিয়ে জয় হিন্দ এবং অন্যান্য আইএনএ স্লোগান সেটা দিতে বাধ্য করলেন। দিস ইজ দ্য ইনসিডেন্ট অফ 1946। এবং সেই বিদ্রোহ ছড়ালো রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স এবং জব্বলপুরের ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ইউনিটগুলোতে বিদ্রোহ ছড়িয়ে পড়ল। ব্রিটিশ সরকার শঙ্কিত হলেন যে ওদের ওই 40,000 সৈন্য এদিকে এতগুলো ভারতীয় 2.5 লাখ সৈন্যকে ছাঁটাই করেছে, সুতরাং এখানে আর পেরে উঠবে না, ভারতবর্ষকে স্বাধীনতা দিল 1947 সালে। ক্যালেন্ডারের হিসেবে 1947 15ই আগস্ট পড়েছে রাত্রির 12টা 2, তার মানে 2 মিনিট হলো ওই ডেটটাতে প্রবেশ করেছে। শুধু স্বাধীনতা দেওয়ার আগে গালে চর মারার মতো করে ভারত এবং পাকিস্তানকে বিভক্ত করে দিল, একটা যেন চিরকালীন দাঙ্গার জায়গা তৈরি করে দেওয়া হলো। ইংলিশে বলা হয়েছে পার্টিং কিক। এইখান পর্যন্ত হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা, যেটা কিনা ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা। সেখানে এই সংগ্রামীদের মধ্যে দিয়ে আমরা সেটা পেলাম। আমি যেহেতু একটু এক্সট্রা টাইমের মধ্যে আছি, সেটার সদ্ব্যবহার করব। আপনাদের সঙ্গে যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে কি, ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা রূপরেখা আমার মতো করে, মেদিনীপুরের কথা সশ্রদ্ধ চিত্তে, শ্রী অরবিন্দের কথা একজন বিপ্লবী মহানায়কের মতো করে, সেখান থেকে নেতাজি সুভাষের কথায় আমরা এসেছি। এইবারে যেটি করব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গে আসব। স্বামী বিবেকানন্দ, তাকে শ্রী অরবিন্দ কি বলেছেন সেটা শুনব। শ্রী অরবিন্দ বলছেন, স্বামী বিবেকানন্দ জেলের মধ্যে যা বলেছেন সে তো আছে, সেটা আমি আপনি কেউ জানি না, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে স্বামী বিবেকানন্দের ভূমিকা বলছেন কি সুন্দর ইংলিশে, প্রায় বঙ্গানুবাদ দরকারই হয় না। দ্য গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ মার্কড আউট বাই দ্য মাস্টার, মানে শ্রীরামকৃষ্ণের কথা বলছেন, মার্কড আউট বাই দ্য মাস্টার was the first visible sign to the world that India was awake not only to survive but to conquer. ওর গুরু শ্রীরামকৃষ্ণ যে রাস্তাটা ছুঁকে দিয়েছিলেন, সেই রাস্তা দিয়ে বিবেকানন্দ যে বিদেশে চলে গেলেন, এই চলে যাওয়াটা প্রথম একটা লক্ষণ যে সারা পৃথিবীর কাছে প্রথম একটা উষার আলোক রেখা, যে ভারতবর্ষ রয়ে গেল শুধু বেঁচে থাকবে বলে নয়, জগৎ জয় করবে বলে। খুব কাব্যিক এক্সপ্রেশন। আর আরো কিছু কথা বলতে বলতে অরবিন্দ বলছেন, উই সে, আমরা বলি, বিহোল্ড, দেখো। আমরা বলি যে দেখো বিবেকানন্দ বেঁচে আছেন। উই সে, বিহোল্ড, বিবেকানন্দ স্টিল লিভস ইন দ্য সোল অফ হিজ মাদার অ্যান্ড ইন দ্য সোলস অফ হার চিলড্রেন। অফ হিজ মাদার মানে মাদার ইন্ডিয়ার কথা বলছেন। সেই ভারত মাতার মধ্যে এবং ভারতবর্ষের সন্তানদের মধ্যে, ভারত মাতার সন্তানদের মধ্যে বিবেকানন্দ বেঁচে আছেন, তোমরা দেখো। এইটা অরবিন্দ কম্বু কণ্ঠে ঘোষণা করছেন। সুভাষচন্দ্র স্বামীজির সম্পর্কে বললেন যে স্বামীজির সর্বাধিক অবদান স্বাধীনতার ক্ষেত্রে। সুভাষচন্দ্রের কথা আর একটু বলি, আপনাদের মতো চিন্তাশীল রাইট থিঙ্কিং পার্সনসদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগছে। ওর যে ছবি, সেই ছবি দেখলে মনে হয় যে একদিকে যেমন তিনি, কিরকম বলবো, যে যদি কেউ ফটোশপ করেন ছবিটাকে একটুখানি, গায়ে একটা গেরুয়া কাপড় চাপিয়ে দেন, একটুখানি এডিট করেন, তাহলে লোকের মনে হবে যে তো সন্ন্যাসী। ওর যে চেহারাটা দেখলে মনে হবে এ তো ত্যাগী সন্ন্যাসী। আর যদি কেউ ফটোশপ করে একটা আর্মির কর্নেলের ড্রেস পরিয়ে দেন, তখন মনে হবে একদম যোদ্ধা লোক। এবং সুভাষচন্দ্রের ছবিও আছে, স্যালিউট নিচ্ছেন, পাশে একজন মেয়ে, মানে ওই দলের নায়িকা, ওই রেজিমেন্টের। তো একই সঙ্গে একজন সন্ন্যাসী এবং একজন যোদ্ধা, চট করে এই কম্বিনেশন পাওয়া যায় না। পাওয়া গেছে বলেই অনেক দুঃখ নিয়ে ওই গ্রন্থ যে সুভাষ ঘরে ফেরে নাই। কবিতা বলতে পারতেন খুব ভালো,
কংগ্রেস অফিসে অনেক সন্ধ্যায় অপূর্ব কবিতা আবৃত্তি করেছেন। জেলের মধ্যে প্রচণ্ড কষ্ট দিয়েছে। আবার সেই আলিপুর জেলেই উনি বলেছেন আমি সরস্বতী পুজো করব। অ্যাকচুয়ালি হিজলি জেলেও বোধহয় ব্রহ্মময়বাবু বলতে পারবেন শরৎচন্দ্রের জন্ম পালন করতে গিয়েছিলেন, সেই সময় গুলি চালিয়ে দিয়েছে। আর আলিপুর জেলে নেতাজি আদায় করলেন সরস্বতী পুজোর। তা একজন টপ অফিসিয়াল বললেন যে করুন প্লিজ, কিন্তু আমার চাকরিটা যাতে না যায় একটু দেখবেন। তো তিনি সরস্বতী পুজো করলেন আলিপুর জেলে। সেই নেতাজি কি হয়েছে যে সুভাষচন্দ্র সম্পর্কে বলেছেন, আর শুধু যে বাঙালির সম্বন্ধে বলছেন তা নয়, বাল গঙ্গাধর তিলক তার বিখ্যাত মারাঠা পত্রিকায় বিবেকানন্দকে ফাদার অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট বলেছেন। এরা একেবারে খোলা গলায় এর সমস্ত বলেছেন। আমরা বলছিলাম যে যারা নরমপন্থী এবং চরমপন্থী, নরমপন্থীদের মধ্যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখেল প্রমুখ অনেকে স্বামীজির দ্বারা বিরাটভাবে অনুপ্রাণিত ছিলেন। আসলে কি হয়, যদি বলা হয় যে দেবতার পুজো করা হবে, কিভাবে করবে? এখন বিভিন্ন পূজারী যদি এক একদিন পুজো করেন, দেখা যাবে পুজোর স্টাইলটা আলাদা আলাদা। তেমনি নরমপন্থীরা একরকমভাবে করবার চেষ্টা করেছেন, চরমপন্থীরা একভাবে করবার চেষ্টা করেছেন, কিন্তু সেই পুজোর ফুল জুগিয়ে দিয়েছেন যেন বিবেকানন্দ। চরমপন্থীদের মধ্যে সুভাষচন্দ্র বোস, অরবিন্দ, হেমচন্দ্র ঘোষ, বেঙ্গল ভলেন্টিয়ার্সের তার নাম উল্লেখযোগ্য। শ্রী অরবিন্দ নেতাজি সম্পর্কে, স্বামীজি সম্পর্কে যা বলেছেন সেটি আমরা বললাম। আর স্বামী বিবেকানন্দ সম্বন্ধে নেতাজি যা বলছেন তার নিজস্ব রচনার মধ্যে রয়েছে। কটকে জন্ম, তো তা বলছেন যে আমি ছোট বয়সে যখন আমি নানান রকম দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে জীবনটা কোন দিকে যাবে, সেই সময় একদিন আমার হাতে এসে গেল এমন একটা বই যেখান থেকে আমি বুঝলাম যে এইটাই আমি খুঁজে মরছি, এবং সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনা। এটা পড়তে পড়তে আমার শিহরণ খেলে গেল আমার শরীরের মধ্যে দিয়ে, এবং আমার তার পত্রাবলী, বক্তৃতা, চিঠিপত্র এবং বক্তৃতা আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করলো। এবং বিবেকানন্দকে পড়তে পড়তেই নেতাজি সুভাষচন্দ্র বোস শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন। এটা খুব অদ্ভুত ব্যাপার যে বিবেকানন্দ একজন যোদ্ধা, কিন্তু শ্রীরামকৃষ্ণ একজন পূজারী ব্রাহ্মণ, তার মতো করে ধর্মজীবন যাপন করেছেন। কিন্তু শ্রী অরবিন্দের কাছে শ্রীরামকৃষ্ণের যে অ্যাপিল সেটা ইররেজিস্টিবল, এবং উনি মনে করতেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ একটা যুগপৎ, একটি সত্তা, তফাৎ নেই। লিখছেন একটা চিঠিতে, শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব। তাহাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ। নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটা অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ। আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন, তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন, অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরু পদে বরণ করিতাম। যাহা হোক, যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব, একথা বলা বাহুল্য। এই সমস্ত উক্তির সূত্রেই কেউ কেউ বলেছেন যে আমাদের স্বামীজি মানে কারোর এক্সক্লুসিভ প্রপার্টি তা নয়, কিন্তু আমাদের অনুরাগের, আমাদের শ্রদ্ধার, আমাদের প্রণামের আমাদের স্বামীজি নেতাজির নেতাজি। যখন বয়সের দিক থেকেও মজার ব্যাপার আছে যে স্বামীজি যখন ভারতবর্ষে ফিরছেন, স্বামী বিবেকানন্দ 26শে জানুয়ারি 1897, তার ঠিক 3 দিন আগে 23শে জানুয়ারি 1897-তে নেতাজির জন্ম হয়। আর স্বামীজির দেহাবসান্ত 1902-তে, তখন নেতাজির বয়স 5.5 বছরের মতো। তাহলে এই 5.5 বছর স্বামী বিবেকানন্দ এবং সুভাষচন্দ্র বসু এই পৃথিবীতে, এই মর্ত পৃথিবীতে থেকেছেন। এটা একটা আনন্দের ঘটনা। একজন নেতাজি হচ্ছেন দেশনায়ক, স্বামী বিবেকানন্দকে বলা হয়েছে যুগনায়ক। নেতাজির জন্মের 1 সপ্তাহ আগে স্বামীজি 16ই জানুয়ারি কলম্বোতে বলছেন। আমরা এই ডেটগুলো হিসেব করছিলাম, তো 1 সপ্তাহ আগে দাঁড়াচ্ছে হিসেব মতো। 16ই জানুয়ারি কলম্বোতে বলছেন, বক্তৃতা দিচ্ছেন। তিনি বিদেশ থেকে যখন প্রথম ফিরলেন, কলম্বোয় প্রথম পদার্পণ করলেন। কি সুন্দর বলছেন, যেটা ইংলিশ থেকে বাংলা করলে এরকম দাঁড়ায়, যদি পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে অভিহিত করা যায়, তবে আমি নিশ্চিত করে বলতে পারি তা আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। আর পরবর্তীকালে নেতাজি বলেছেন, এগুলো কি জানেন, মনে হয় একটু আগে গান হচ্ছিল, গানের সঙ্গে তবলা, একটা কিছু সঙ্গীতের সঙ্গে আরেকটা কিছু অ্যাকম্প্যানিমেন্ট, ঠিক সেই রকম এরকম মনে হয় যে কি অপূর্ব সঙ্গত। নেতাজি বলছেন হি ইজ নট কপি পেস্ট করছেন না স্বামীজিকে, তিনি তার নিজের প্রেরণায় বলছেন, আমার সোনার দেশ ভারতবর্ষ, আমার অস্থি মজ্জায়, প্রতিটি রক্তকণায়, স্বপনে জাগরণে, ধ্যানে জ্ঞানে মিশে আছে আমার সেই দেশ। ভারতের স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিতে হলেও ধন্য হব।
আমরা অসম সাহসিকতার কথা বলছিলাম, যখন জার্মানি থেকে জাপান যাচ্ছেন ইংলিশ চ্যানেল এবং আটলান্টিক, তখন মাইনে মাইনে পরিপূর্ণ রাডার, ব্রিটিশ নৌ সীমান বাহিনী রয়েছে, সেখান থেকে সেইভাবে যেতে হবে মাদাগাস্কার থেকে 40 মাইল দূরে, ওইখান থেকে জাপানি সাবমেরিন এসে ওখানে পিক আপ করবে, টোকিওর দিকে নিয়ে যাবে। তখন জার্মান গভর্নমেন্ট বললেন নেতাজিকে, দ্য চান্স অফ সাকসেস ইজ অনলি 5%, তার মানে আপনি মরে যাবেন, আপনি পারবেন না। নেতাজি বললেন, ইভেন ইফ দ্য চান্স হ্যাড বিন 1%, আই মাস্ট গো। এই হচ্ছে অসম সাহসিকতা। আমরা কবিতার কথা বলছিলাম, কম বয়স যখন, তখন গঙ্গার জলে নেবে, কৈশোরে গঙ্গা জলে নেবে আবৃত্তি করতেন সুভাষ, তরুণ সুভাষ, স্বামী বিবেকানন্দের কালী দ্য মাদার এই কবিতাটি, যেটি সত্যেন্দ্রনাথ বসু মহাশয়ের অনবদ্য বাংলা অনুবাদে তার অংশবিশেষ হচ্ছে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। এইসব হচ্ছে বিপ্লবের মহাসঙ্গীত। ইন আদার ওয়ার্ডস, রেভলিউশনারি রোমান্টিসিজম। যদি বিপ্লব, রক্তপাত, জীবন প্রদানের মধ্যে কোনো রোমান্টিসিজম থাকে, এটা সেই। নেতাজির খুব ইচ্ছে ছিল গুরু, সদ্গুরু যাতে লাভ হয়, এবং কাশীতে তিনি গিয়েছিলেন স্বামী ব্রহ্মানন্দজির কাছে, যিনি রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ। ব্রহ্মানন্দজি বললেন যে তুমি ফেরত যাও, কারণ ভারতবর্ষের জন্য তোমার অনেক কাজ আছে। নেতাজি ওয়াজ ইন টু মাইন্ডস। পরবর্তীকালে সিঙ্গাপুরে যখন তিনি গেছেন ওই যুদ্ধ করতে করতে আর কি, তো তার আগে বলি যে আইসিএস এর প্রিপারেশন যখন নিচ্ছেন, ওখান থেকে চিঠিতে তিনি ভারতবর্ষের কথা বলেছেন, তারপরে আইসিএস থেকে রিজাইন করে ভারতবর্ষে চলে এলেন এবং তার সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হলো। কিন্তু ওই যে ভেতরে সন্ন্যাসীর যে ভাবটা ছিল, আমরা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে চলে যাব সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে যখন তিনি আত্মগোপন করছেন এবং প্রচুর সিকিউরিটি গার্ড থাকতো, কিন্তু তার মধ্যে রামকৃষ্ণ মিশনে যেতেন, এক এক সময় রাত্রি 9টার সময়ও গেছেন, এবং ওখানকার যিনি অধ্যক্ষ তিনি সব ব্যবস্থা করে রাখতেন। নিজের ড্রাইভ করে রাত্রি 9টার কাছাকাছি সময় সিঙ্গাপুরে গেছেন, গিয়ে ওই সন্ন্যাসীর মতো বস্ত্র পরেছেন, বইতে লেখা আছে রেশমি বস্ত্র, সেইটা পরে জপের মালা নিয়ে 1 ঘন্টা ধরে জপ ধ্যান করেছেন। 1, 2 হচ্ছে যখন ওই রকম বম্বিং হচ্ছে এবং যে কোনো মুহূর্তে মেরে দেবে নেতাজিকে, অদ্ভুত লোক ছিলেন, বম্বিং হচ্ছে তার মাঝখানে, মাঠের মাঝখানে আস্তানা গেড়েছেন এবং সেখানে দাড়ি কামাচ্ছেন। একজন বলছে যে আপনি কি করছেন, কিন্তু অকুত ভয়, জীবন মৃত্যু পায়ের ভৃত্য, যে ওরকম কি ভীতু একটা খরগোশ ছানার মতো জীবন যাপন করবো নাকি। তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। যখন ওই রকম অবস্থা, তখনও সিঙ্গাপুরে যে ওই রামকৃষ্ণ মিশন, তারা প্রচুর অনাথ ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছে, কারণ ওখানে পটাপট অনাথ হয়ে গেছে। সে প্রায় 300টা অনাথ ছেলে মেয়ে, তাদের জন্যে, তাদের কোথায় নোট বই, তাদের কোথায় রাত্রিরে শোয়ার কম্বল, তার জন্য নেতাজি অকাতরে অর্থ দিয়েছেন। এই দেশমাতৃকার সেবা। সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনের বাড়ির জন্য $1 লক্ষ দিয়েছেন। 50,000 নিজের ছিল, 50,000 তুলে দিয়েছেন। যে ওই মিশনের বাড়িটা কি, বাড়ি তো কিছু নয়, আসলে ওই বাড়ির মাধ্যমে এই সমস্ত ভারতবাসীর সেবা, মানুষের সেবা, এইসব করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি যা করছেন তার সঙ্গে স্বামীজির কবিতা মনে পড়ে। এবার আমরা আর 3-4 মিনিট নিয়ে শেষ করব। স্বামীজির কবিতা মনে পড়ে সখার প্রতি। সেখানে স্বামীজি লিখছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এ সবার পায়। বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর। এর মধ্যে বেদনা আছে যে কোথায় কোথায় খুঁজছো। আমি তোমায় বকছি না, আমি তোমার নম্বর কাটছি না, কিন্তু আমি বলছি যে তুমি যে দেবতার সন্ধানে কোথায় কোথায় যাচ্ছ না, একটু শোনো না আমার কথা। সেই ভঙ্গি, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মেক নো মিস্টেক, যে জীবে প্রেম যে জন করে সে ঈশ্বর সেবা করছে। আর সেইখানে পাচ্ছি নেতাজি ওই বম্বিং ইত্যাদি সমস্ত রকমের কিছু মাথায় রেখে ওই 300 অনাথ ছেলে মেয়ে, তাদের সঙ্গে হয়তো আর জীবনেও দেখা হবে না, কিন্তু তাদের জন্যে ওইরকম প্রাণপাত পরিশ্রম করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার পলিটিক্যাল আইডিয়া নিয়ে খুব বেশি বলবো না, শুধু নেতাজির স্বামীজির কথায় যখন আছি তখন একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলবো, যেটা 2 বাক্যে সেরে ফেলা যায়। স্বামী বিবেকানন্দের যে বিখ্যাত উক্তি আছে,
যে নূতন ভারত বেরুক, এটা নেতাজি এক জায়গায় লিখছেন যে স্বামীজির এই উক্তি, নূতন ভারত বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্যে থেকে। মানে বলছেন উচ্চবর্ণের লোকেরা কি সমস্ত রেটরিক্স করছে, বড় বড় কথা বলছে, ভালো, তারা বেঁচে পড়তে থাকুক, কিন্তু নতুন ভারত গরিব গুরব মানুষের মধ্যে থেকে বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। অতীতের কঙ্কাল চয়, মানে তোমরা অতীতের কঙ্কাল হয়ে আছো। আমাদের দেখলেও তাই হয়তো বলতেন যে অতীতের কয়েকগুলো স্কেলিটনের মতো রয়েছে, তোমরা ভারত মাতার জন্য তোমাদের চিন্তা কোথায়? বলছেন অতীতের কঙ্কাল চয়, এই সামনে তোমার উত্তরাধিকারী ভারত। এইটা কোট করে নেতাজি বলছেন কি অসাধারণ কথা, বলছেন এই তো বাংলার সোশ্যালিজম। এই সোশ্যালিজমের জন্ম কার্ল মার্কসের পুঁথিতে নয়, এই সোশ্যালিজমের জন্ম ভারতের শিক্ষা দীক্ষা ও অনুভূতি হইতে। ওই যে নেতাজির যে বামপন্থা, তার মূল সুর এখানে আমরা পেয়ে যাচ্ছি। শেষ করব আমরা পাশাপাশি নেতাজির এবং স্বামীজির উক্তি স্মরণ করে। যখন ওই যুদ্ধের ভয়াবহ দিনগুলো চলছে, সেই রকম সময় নেতাজি লিখছেন তার সহযোদ্ধাদের, আসলে তার অনুগামী, কিন্তু তিনি বলছেন সহযোদ্ধা, কমরেডস। এই তো হচ্ছে নায়কের উক্তি যে কে কার অনুগামী, চলো আমরা একই পথের পথিক। বলছেন কমরেডস, you are today the custodian of India's national honor and the embodiment of India's hopes and aspirations. I assure you that I shall be with you in darkness and in sunshine, in sorrow and in joy, in suffering and in victory. For the present, এই মুহূর্তে আমি তোমাদের কি উপহার দিতে পারি জানো? রক্তপাত। For the present, I can offer you nothing except hunger, thirst, suffering, forced marches and death. এর বেশি আমার কিছু দেওয়ার নেই। It does not matter who among us will live to see India free. It is enough that India shall be free and that we shall give our all to make her free. যখন মেক হার বলছেন, এই স্ত্রীলিঙ্গবাচক শব্দ শুনতে বড় ভালো লাগছে। এই হার মানে কে? নেতাজির কে হন তিনি? নেতাজির মা, সুভাষ বোসের মা, অরবিন্দের মা। তো সেখানে নেতাজি এই ডাক দিলেন যে আমি তোমাদের সঙ্গে ডার্কনেস, সানশাইন সমস্ত কিছুতে আছি, আর আমি তোমাদের এই ক্ষুধা, তৃষ্ণা, মৃত্যু এইটাই অফার করতে পারি। আমাদের মধ্যে যে কেউ মরে যেতে পারে, কিন্তু ভারতবর্ষ যে স্বাধীন হবে এটাই যথেষ্ট। স্বামীজি বলছেন, আমরা স্মরণ করছিলাম স্বামীজির উক্তি, স্বামীজি বলছেন আমার ভিতর যে আগুন জ্বলছে, আমার ভিতর যে আগুন জ্বলছে, তোমাদের ভিতর সেই আগুন জ্বলে উঠুক। তোমরা যেন জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো। আমরা সিদ্ধি লাভ করবই করব। শত শত লোক এই চেষ্টায় প্রাণ ত্যাগ করবে, আবার শত শত লোক উঠবে। বিশ্বাস, বিশ্বাস, সহানুভূতি, অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ শীত। এগিয়ে যাও, প্রভু আমাদের নেতা। কে পড়ল ফিরে দেখো না, একজন পড়বে আরেকজন তার স্থান গ্রহণ করবে। ঋষিধাম তথা মেদিনীপুরের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে এইসব প্রসঙ্গ স্মরণ করতে আনন্দ আছে, আনন্দ আছে। যেমন খেলার কথা যদি কেউ বলেন, আর সেটা যদি একটা বড় খেলার মাঠে দাঁড়িয়ে বলেন, ভালো তো, চমৎকার। যদি গানের কথা কেউ বলেন এবং একটি সঙ্গীতের প্রতিষ্ঠানে দাঁড়িয়ে বা বসে বলেন, কি সুন্দর। ঠিক সেই রকম মেদিনীপুরের যে মাটি রক্তাক্ত হয়ে আছে, এখনো সেই রক্তে রক্তাক্ত হয়ে আছে বলে সেই মাটির প্রতি আমাদের কীরকম ব্যবহার হবে, সেই মাটিকে আমরা স্পর্শ করে প্রণাম করতে চাইব মুহুর্মুহু। সেই মাটিতে দাঁড়িয়ে এই প্রসঙ্গ, আমার মেদিনীপুরে জন্ম নয়, কিন্তু আমি এটা বুঝি মন প্রাণ দিয়ে যে সেই মাটিতে দাঁড়িয়ে বা বসে এই প্রসঙ্গ স্মরণ করতে পারার মধ্যেও সৌভাগ্য আছে এবং সেই তাঁদের আশীর্বাদ আছে। সেইটুকুনিকে ভাবতে ভাবতে এই প্রসঙ্গের সমাপন করব এইটা নিয়ে মাথায়, যে স্বামীজি যে বললেন যে আমি তোমাদের সঙ্গে আছি। অন্যত্র তিনি বলেছেন যে একটা ছেঁড়া ফাটা জামার মতো আমি আমার এই দেহটাকে একদিন ফেলে দিয়ে চলে যাব, কিন্তু আই উইল নট সিজ টু ওয়ার্ক।
আমি কাজ করতে থাকবো। আর নেতাজি বলছেন, আই শ্যাল বি উইথ ইউ ইন ডার্কনেস অ্যান্ড ইন সানশাইন, ইন সরো অ্যান্ড ইন জয়, ইন সাফারিং অ্যান্ড ইন ভিক্টরি। সুতরাং আমাদের জীবনের সমস্ত পতন এবং উত্থানের মধ্যে নেতাজি আমাদের সঙ্গে আছেন, স্বামীজি আমাদের সঙ্গে আছেন, বাংলার বীরাঙ্গনারা আমাদের সঙ্গে আছেন, আছেন যুগ মানব, আছেন যুগ দেবতা। এইটি স্মরণ করতে করতে বক্তৃতা শেষ করব, এটা ভেবে যে বক্তৃতা আসলে শেষ হয়নি। এই ভাবধারাটা আমাদের মনে প্রাণে যেন অনুপ্রাণিত হয়ে শেষ পর্যন্ত ফুলের মালা হয়ে ওই মহাপুরুষ এবং মহামানবীদের পায়ে ঝরে পড়ে আমাদের এই সমাবেশকে সার্থক এবং সুন্দর করে তোলে। ধন্যবাদ, নমস্কার।